আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একজন শিক্ষক ছিলাম। আমরা দীর্ঘদিন আমাদের এই শিক্ষকের আন্দোলন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছি। আমাদের শিক্ষক নেতা আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব সেলিম মিয়া সাহেব সংসদে উপস্থিত আছেন। উনি একাধিকবার বক্তব্য রেখেছেন এবং শিক্ষকদের দাবি দেওয়া তুলে ধরেছেন। উনি ব্যাখ্যা করেছেন যে আমাদের জাতি গঠনের কারিগর এই শিক্ষকেরা, এই শিক্ষাকে যদি জাতীয়করণ করা হয় যে রাষ্ট্রের কোনো অতিরিক্ত পয়সা খরচ হবে না। যদি অতিরিক্ত পয়সা খরচ না হয় তাহলে আমার প্রশ্ন, কেন শিক্ষাকে জাতীয়করণ করা হচ্ছে না? আজকে আমরা এলাকায় গেলে যেটা দেখতে পাই যে সার সিন্ডিকেটের কারণে আমাদের কৃষকেরা বঞ্চিত হয়। যেখানে 1000 টাকার সারে বস্তা বাইরে 500 টাকা নেওয়া হয়। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন নাটোর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই গণতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মহোদয়কে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হৃদয় দিয়ে দেশের মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করেছেন। মাননীয় স্পিকার, আমরা যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করি, আমরা যারা এলাকায় যাই, সাধারণ মানুষের প্রত্যাশা তারা ভালো থাকতে চায়, তারা নিরাপদ থাকতে চায়, তারা পেট ভরে খেতে চায়, তারা এলাকার উন্নয়ন চায়, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন তারা চায়। এই দিকগুলো বিষয় রেখে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে মানুষের মৌলিক অধিকার, যেটা রাষ্ট্রের করা কথা, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই বিষয়গুলি সামনে নিয়েছেন আমাদের অর্থমন্ত্রী জনাব আমি খুশি মাহমুদ চৌধুরী সাহেব। মাননীয় স্পিকার, আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি নির্বাচন আগেই প্রতিশ্রুতি দিয়েছেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আগামী দিনে এদেশের মানুষের জন্য উনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, খেলাধুলার সামগ্রী এবং খেলাকে পেশা হিসেবে গণ্য করা, কারিগরি শিক্ষায় মর্যাদা দেওয়া, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণের কর্মসূচি, এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবেন। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই এই কর্মসূচিগুলো বাস্তবায়ন শুরু করেছেন এবং বাজেটে এর জন্য বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমাদের নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল গঠন করার পর মাত্র 3.5 বছর জীবিত ছিলেন। উনি এই 3.5 বছরের জীবিত সময়, সেই সময় অনেকে বলতো যে জিয়া মাইনাস, বিএনপি মাইনাস, কিন্তু আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর 45 বছর অতিক্রান্ত হয়েছে। এই 45 বছরও মানুষের হৃদয় থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যায় না। প্রিয় ভাইয়ের আমার, এর কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে নিশ্চয়ই কোনো জাদু ছিল। সেই জাদু ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা এবং নৈতিকতা, যার তার জীবদ্দশায় এবং তার মৃত্যুর পরেও দীর্ঘ 45 বছরেও কেউ প্রশ্ন তুলতে পারে নাই। আমরা সেই আদর্শের সৈনিক। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ হওয়ার পর তার সুযোগ্য পত্নী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন গৃহবধূ থেকে দলনেত্রী এবং দলনেত্রী থেকে দেশনেত্রী পরিণত হয়েছেন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। উনি পরপর বাংলাদেশে 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। মাননীয় স্পিকার, তাদের সুযোগ্য সন্তান আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি দীর্ঘ 17 বছর দেশের বাইরে থেকেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন দেশের মানুষের জন্য। উনি দেশে ফিরে এসে কখনোই আপনার বিগত দিনের রাজনৈতিক কোনো প্রতিষ্ঠার রাজনীতি উনি করেন নাই। উনি দেশে এসে বলেছেন যে আমরা সকলকে নিয়ে, এদেশের সকল মানুষকে নিয়ে, সকল দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা একটা সুন্দর, শান্তির, আধুনিক বাংলাদেশ করতে চাই। যার জন্য বাংলাদেশে পা দিয়েই উনি বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান, এবং উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপুল, ফর দ্য কান্ট্রি। সেই অনুযায়ী আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র পরিচালনা করছেন। মাননীয় স্পিকার, এই বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, কৃষি খাতে। আমরা প্রত্যেকটা দেশে যারা
এদেশে যেগুলো পণ্য সামগ্রী উৎপন্ন হয় প্রত্যেকটা পণ্যের কর আপনার কমানো হয়েছে এবং আমদানি নির্ভর পণ্যের কর বাড়ানো হয়েছে। এতে এদেশের নতুন নতুন উদ্যোক্তারা যারা আছে তারা উৎসাহিত হবে, এদেশের শিল্প কারখানা বিকশিত হবে, কলকারখানা স্থাপন হবে এবং আমাদের বেকার সমস্যার সমাধান হবে। মাননীয় স্পিকার, আমি আজকে এই যে বিষয়ে বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একজন শিক্ষক ছিলাম। আমরা দীর্ঘদিন আমাদের এই শিক্ষকের আন্দোলন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছি। আমাদের শিক্ষক নেতা আমাদের মাননীয় জাতীয় সংসদ সচিব জনাব সেলিম মিয়া সাহেব সংসদে উপস্থিত আছেন, উনি একাধিকবার বক্তব্য রেখেছেন এবং শিক্ষকদের দাবি দেওয়া তুলে ধরেছেন। উনি ব্যাখ্যা করেছেন যে আমাদের জাতি গঠনের কারিগর এই শিক্ষকেরা, এই শিক্ষাকে যদি জাতীয়করণ করা হয় যে রাষ্ট্রের কোনো অতিরিক্ত পয়সা খরচ হবে না। যদি অতিরিক্ত পয়সা খরচ না হয় তাহলে আমার প্রশ্ন, কেন শিক্ষাকে জাতীয়করণ করা হচ্ছে না? আজকে শিক্ষাকে যদি জাতীয়করণ করা হতো তাহলে যে প্রশ্নগুলো আসছে, আজকে শিক্ষকদের মে মাসের বেতন এখনো হয় নাই, আজকে আপনাদের বিভিন্ন জায়গায় এই শিক্ষাকে নিয়ে যে বাণিজ্য করা হচ্ছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, যদি জাতীয়করণ করা হয় তাহলে অবশ্যই এই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে মাননীয় স্পিকার। তাই আমি বলতে চাই এই শিক্ষাকে জাতীয়করণ করা হোক। এবং আমি আরেকটা বিষয় বলতে চাই, কৃষিখাত নিয়ে আমাদের এই বাজেটে কৃষিখাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে আমরা এলাকায় গেলে যেটা দেখতে পাই যে সার সিন্ডিকেটের কারণে আমাদের কৃষকেরা বঞ্চিত হয়, যেখানে 1000 টাকার সারের বস্তা বাইরে 500 টাকা না হয়। কাজে আমি মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন, কৃষিমন্ত্রীকে দেখতে পাচ্ছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান করতে যাই, এদেশের কৃষক সমাজকে, এদেশের গ্রামীণ অর্থনীতি থেকে জাগাতে হলে অবশ্যই এই সার সিন্ডিকেটকে ভেঙতে হবে এবং তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা ইউনিয়নে একাধিক সার ডিল করতে হবে, যেখানে যারা যেই। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আর 2 মিনিট আপনাকে দেয়া হলো, শেষ করবেন দয়া করে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা এলাকায় গেলে সাধারণ মানুষের জানতে চায় যে আমার চিকিৎসার জন্য আমাকে কিছু টাকা দেন, আমার কিডনি নষ্ট, আমার হার্টের সমস্যা, আমার ক্যান্সার সমস্যা। আমরা তখন নির্বিকার হয়ে তাকিয়ে থাকি, সেই সামর্থ্য আমাদের নাই। আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়গুলো সামনে রেখে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে একটা হার্টের রিং পড়তে লাগতো 1,25,000 টাকা, সেটা 65,000 টাকা করা হয়েছে। একটা কিডনি ডায়ালিসিস করতে, কিডনি চেঞ্জ করতে, গতকাল আসছিল আমার কাছে একজন যারা কিডনি নষ্ট হয়ে গেছে, এই কিডনি কম টাকার জন্য প্রতিস্থাপন করে সেই ব্যবস্থা রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী। একটা আপনার এই যে কি বলে হার্ট, কিডনি এবং ডায়ালিসিসে কমিয়েছেন। তাই আমি বলতে চাই স্বাস্থ্য খাতেরও যে বিশাল বরাদ্দ দিয়েছেন, আমরা চাই এই স্বাস্থ্য খাতে বিশাল বরাদ্দ যথাযথ ব্যবহৃত হোক। আমরা শুনতে পাই যে আমাদের স্বাস্থ্য খাতে যে প্রোডাক্টগুলো আসে বিদেশ থেকে, রিফ্যাব্রিক্স প্রোডাক্ট নিয়ে আসা হয়, যেটা দিয়ে আমাদের হাসপাতালগুলোতে ব্যবহার করার কারণে আমাদের দেশের রোগীরা আপনার আক্রান্ত হয় আরও অন্যান্য রোগে। তাই এক্ষেত্রে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমাদের চলনবিল এলাকার সন্তান, আমি নদী নালা খাল বিল পরিবেষ্টিত এলাকা, কৃষি নির্ভর এলাকা আমার, এবং মৎস্য ভাণ্ডারখাতেও শস্য ভাণ্ডারকৃত আমাদের এলাকায়। আমি মাননীয় স্পিকার আপনার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান দিতে যাই, আমার এই চলনবিল এই এলাকায় যদি কৃষি নির্ভর শিল্প কারখানা করা যায় এবং এখানে প্রচুর মৎস্য উৎপাদন হয়, এই মৎস্য সংরক্ষণের জন্য যদি মৎস্য সংরক্ষণ করা যায় তাহলে আমাদের মৎস্য চাষিরা যেমন তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবে এবং আপনার এই পণ্য রপ্তানি করে এখানে মৎস্যভিত্তিক শিল্প কারখানা করলে অনেক বেকার সমস্যার সমাধান হবে।